হ্যালো বন্ধুরা, ফিল্ম টিভি বাংলাতে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক সিনেমার গল্প বলবো যা শুধু বিনোদন নয়, বরং মানুষের মনে আশা আর সাহস যোগায়। আজ আমরা কথা বলছি বিশ্বজুড়ে জনপ্রিয় দ্য শ্যাংশাংক রিডেম্পশন নিয়ে। এই সিনেমাটা এক অসাধারণ শিক্ষণীয় গল্প, যেখানে দেখা যায় কঠিন পরিস্থিতিতেও মানুষ কিভাবে টিকে থাকতে পারে। তো চলুন এই দারুণ গল্পের গভীরে ডুব দেওয়া যাক। ঘটনাটা 1947 সালের। অ্যান্ডি ডুফ্রেন নামের এক ভদ্রলোক ছিলেন, যিনি ব্যাংকে খুব ভালো চাকরি করতেন। তার জীবন বেশ গোছানো ছিল, কিন্তু হঠাৎ করেই তার জীবনে এক বিশাল ঝড় আসে। তার স্ত্রী আর তার প্রেমিককে খুন করার মিথ্যে অভিযোগে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। যদিও অ্যান্ডি বারবার বলছিলেন যে তিনি নির্দোষ, কিন্তু আদালত তার কথা বিশ্বাস করেনি। সব প্রমাণ তার বিপক্ষে যাওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। ফলস্বরূপ তাকে 2টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার ঠিকানা হয় মেন রাজ্যের একটি বিখ্যাত ভয়ঙ্কর জেলে, যার নাম শ্যাংশাংক। অ্যান্ডি যখন প্রথম শ্যাংশাংকে পৌঁছায়, তখন নতুন কয়েদিদের সাথে এক নির্মম আচরণ করা হয়। হ্যাডলি নামের এক গার্ড, মানে জেলরক্ষী, বিনা কারণে এক নতুন দুর্বল কয়েদিকে নির্মমভাবে পেটায়। অ্যান্ডি এই নিষ্ঠুর দৃশ্যটা একদম শান্ত চোখে দেখেন। তার চোখে তখন এক অদ্ভুত স্থিরতা ছিল, যেন তিনি বুঝতে পারছিলেন তার সামনে কি আসতে চলেছে। এই ভয়ঙ্কর জেলখানায় তাকে টিকে থাকতে হলে শুধুমাত্র শরীর নয়, তার মনকেও শক্তিশালী রাখতে হবে। এভাবেই শুরু হয় অ্যান্ডির নতুন কঠিন জীবন। শ্যাংশাং জেল ছিল এক নরকের মতো। নতুন কয়েদি হিসাবে অ্যান্ডির জীবনটা আরও বেশি কঠিন হয়ে ওঠে। জেলের ভেতরে সিস্টার্স নামের একদল কয়েদি ছিল, যারা দুর্বল বন্দীদের ওপর শারীরিক নির্যাতন করত। অ্যান্ডি বারবার তাদের শিকার হতে শুরু করেন। এত অত্যাচার সহ্য করেও অ্যান্ডি কোনো প্রতিবাদ করেননি। তার মুখে কোনো অভিযোগ ছিল না। তার শান্ত চোখ আর দৃঢ় মানসিকতা যেন সব কষ্ট নীরবে মেনে নিচ্ছিল। এই কঠিন সময়ই অ্যান্ডির পরিচয় হয় আরেক বন্দী, এলভিস রেডিং এর সঙ্গে। রেড ছিল জেলের ভেতরে এক দারুণ মানুষ। সে জেলের ভেতরে প্রায় সবকিছুই খুঁজে নিয়ে দিতে পারত, এমনকি যা বাইরেও পাওয়া কঠিন। অ্যান্ডি প্রথমে রেডের কাছে একটা ছোট পাথর ভাঙার হাতুড়ি চায়, আর পরে চায় হলিউডের বেটি গ্র্যাবেল নামের এক অভিনেত্রীর একটা বড় পোস্টার। রেডের কাছে অ্যান্ডিকে প্রথমে খুব অদ্ভুত মনে হয়। এত মারধর আর নির্যাতনের পরেও তার মুখে কোনো কষ্টের ছাপ দেখা যায় না। সব সময় যেন সে শান্ত থাকে। অ্যান্ডির জীবনের মোড় ঘুরতে শুরু করে যখন সে একদিন জেলের উঠোনে বসে গার্ড হ্যাডলির কিছু ব্যক্তিগত আর্থিক সমস্যা সমাধানের প্রস্তাব দেয়। হ্যাডলি তার ট্যাক্স নিয়ে ঝামেলায় ছিল। অ্যান্ডি হ্যাডলিকে খুব সহজ করে বোঝায় যে কিভাবে সে আইনি উপায়ে তার টাকা বাঁচিয়ে ট্যাক্স কম দিতে পারবে। প্রথমে হ্যাডলি অ্যান্ডির কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু অ্যান্ডির বুদ্ধি আর পরামর্শ শুনে সে অবাক হয়ে যায়। এই ঘটনার পর জেলের অন্য গার্ডরাও অ্যান্ডির এই আর্থিক দক্ষতার কথা জানতে পারে। এমনকি জেলের প্রধান ওয়ার্ডেন স্যামুয়েল নটনও এই বিষয়ে খোঁজ নেন। এরপর থেকে অ্যান্ডি আর শুধু একজন সাধারণ কয়েদি থাকে না, সে জেলের ভেতরের সব টাকা পয়সার লেনদেনের একজন প্রধান মানুষ হয়ে ওঠে। তার এই বুদ্ধিমত্তা শ্যাংশাংকের অন্ধকার জেল জীবনটাকে তার জন্য একটু হলেও সহজ করে তোলে। জেলের ভেতরে অ্যান্ডির ব্যাংক সংক্রান্ত জ্ঞান তাকে খুব দ্রুতই এক বিশেষ ক্ষমতা এনে দেয়। সে শুধু গার্ড আর ওয়ার্ডেনের অবৈধ টাকা পয়সার হিসাব রাখত না, বরং অন্য কয়েদিদেরও নানাভাবে সাহায্য করত। সে তাদের ট্যাক্স ফাইল করে দিত, দরকার হলে লিখে দিত। এমনকি যারা লেখাপড়া শিখতে চাইতো তাদের জন্য জেলের লাইব্রেরিতে ক্লাসও নিত, যাতে তারা হাই স্কুলের সমান পরীক্ষা বা জিইডি পাশ করতে পারে। জেলের লাইব্রেরির অবস্থা খুব খারাপ ছিল। পুরনো ছেঁড়া কিছু বই নিয়ে কোনো মতে চলছিল। এটা দেখে অ্যান্ডি খুব কষ্ট পায় এবং তখনই সে লাইব্রেরির উন্নতির জন্য রাজ্যের সিনেটরের কাছে প্রতি সপ্তাহে চিঠি লিখতে শুরু করে। সে চাইতো তারা যেন লাইব্রেরির জন্য কিছু টাকা ও নতুন বই পাঠান। প্রায় 6 বছর ধরে সে কোনো বিরতি না দিয়ে নিয়মিত চিঠি লেখার পর অবশেষে সে একটি বড় বইয়ের চালান এবং কিছু অনুদান পায়। তখন অ্যান্ডি তার পুরনো বন্দিবন্ধু ব্রুকস হ্যাটল্যান্ডকে সাথে নিয়ে লাইব্রেরিটিকে নতুন করে সাজানো শুরু করে। ব্রুকস ছিল জেলের একজন অনেক পুরনো এবং সবার পরিচিত কয়েদি, যে প্রায় 50 বছর শ্যাংশাং জেলের ভেতরেই কাটিয়েছিল। এরপর তার প্যারোল বা মুক্তির অনুমতি মঞ্জুর হয়। কিন্তু এত বছর জেলের ভেতরে কাটানোর পর বাইরের জগতের কথা ভেবে ব্রুকস খুব ভয় পেয়ে যায়। জেলের ভেতরে রুটিন আর পরিবেশই তার কাছে স্বাভাবিক মনে হতো। এটাই ছিল তার একমাত্র আশ্রয়। সে বুঝতে পারছিল না বাইরে গিয়ে সে কিভাবে নিজের জীবন চালাবে। মুক্তির মাত্র কয়েকদিন আগে সে মরিয়া হয়ে এক বন্দীকে ছুরি দিয়ে জিম্মি করার চেষ্টা করে, যাতে তার পরোল বাতিল হয় এবং সে জেলের ভেতরেই থাকতে পারে। অ্যান্ডি আর রেড তাকে অনেক বুঝিয়ে শান্ত করে। ব্রুকস শেষ পর্যন্ত মুক্তি পায়, কিন্তু বাইরের সমাজে সে নিজেকে মানিয়ে নিতে পারেনি। কিছুদিনের মধ্যেই সে হতাশ হয়ে একটি হোটেলে আত্মহত্যা করে। ব্রুকসের এই করুণ মৃত্যু অ্যান্ডি
এবং রেডের মতো অন্য কয়েদিদের মনে মুক্তির স্বপ্নকে আরও জটিল করে তোলে, কারণ তারা দেখতে পায় জেলের বাইরেও জীবন কঠিন হতে পারে। ব্রুকসের সেই করুণ মৃত্যু অ্যান্ডি ও রেডের মনে গভীর এক প্রভাব ফেলেছিল। তবুও অ্যান্ডি দমে যায়নি, সে হার মানেনি। সে জেলের লাইব্রেরিকে আরও বড় করতে থাকে, যা এখন বন্দীদের জন্য লেখাপড়া শেখার এক বিশাল কেন্দ্রে পরিণত হয়। সে অনেক তরুণ বন্দীকে জিইডি পাশ করতে সাহায্য করে, তাদের মধ্যে নতুন করে আশার আলো ছড়ায়। অ্যান্ডির এই ভালো কাজগুলো ওয়ার্ডেন নর্টনের কাছে খুব ভালো লাগতো, কারণ নর্টন এগুলোকে নিজের ভালো কাজ হিসেবে বাইরে প্রচার করতে পারত। কিন্তু নর্টনের আসল উদ্দেশ্য ছিল আরও অনেক খারাপ। সে অ্যান্ডির ব্যাংকীয় দক্ষতা ব্যবহার করে নিজের জন্য এক বিশাল অঙ্কের টাকা লুট করার এক গোপন কারবার শুরু করে। সে জেলের বাইরের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ খুব কম দামে নিজের নামে নিত, তারপর সেগুলোকে অনেক বেশি দামে অন্যান্য ঠিকাদারদের কাছে বিক্রি করত এবং সেই বাড়তি টাকা নিজের পকেটে রাখত। এই সব অবৈধ টাকা অ্যান্ডির মাধ্যমে রন্ডাল স্টিফেন্স নামের এক কাল্পনিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হতো। অ্যান্ডি তার নিজের হাতে এই দুর্নীতির জাল বুনতে বাধ্য হয়। এই সময় টমি উইলিয়ামস নামের এক তরুণ, খুব চটপটে আর সবার সাথে মিশুকে স্বভাবের এক নতুন কয়েদি সংসাংকে আসে। টমি ছোটখাটো অপরাধের জন্য জেলে এসেছিল, কিন্তু তার ভেতরে লেখাপড়া শেখার এক দারুণ আগ্রহ ছিল। অ্যান্ডি তাকে পড়ালেখায় সাহায্য করে এবং টমি খুব দ্রুত জিইডি পাশ করে ফেলে। অ্যান্ডি টমিকে জেলের বাইরে একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখায়। একদিন টমি গল্পচ্ছলে অ্যান্ডিকে একটা ঘটনা শোনায়। সে বলে তার পুরনো জেলের এক সহবন্দী একবার গর্ব করে বলেছিল যে সেই অ্যান্ডি ডুফ্রেনের স্ত্রী আর তার প্রেমিককে খুন করেছে। এই কথা শুনে অ্যান্ডির মনে এক আশার ঝলক দেখা দেয়। সে বুঝতে পারে নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা দারুণ সুযোগ এসেছে। তখনই সে তার মামলা আবার চালু করার জন্য ওয়ার্ডেন নর্টনের কাছে যায়। টমি উইলিয়ামসের কাছ থেকে পাওয়া তথ্য অ্যান্ডির মনে আশার এক নতুন ঝলক নিয়ে আসে। সে জানতে পারে তার স্ত্রী আর তার প্রেমিকের আসল খুনি হল এলমো ব্ল্যাচ, যে টমির সাথে অন্য এক জেলে বন্দী ছিল এবং খুনের বিস্তারিত ঘটনা টমিকে বলেছিল। অ্যান্ডি এই সত্য নিয়ে ওয়ার্ডেন নর্টনের কাছে যায়। সে নর্টনকে অনুরোধ করে যেন সে টমির কথা শুনে তার মামলা আবার খোলার ব্যবস্থা করে, কিন্তু নর্টন, যে অ্যান্ডির ব্যাংকীয় দক্ষতা ব্যবহার করে নিজের জন্য অবৈধভাবে টাকা আয় করছিল, এই কথায় খুব ভয় পেয়ে যায়। অ্যান্ডি যদি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পায়, তাহলে নর্টনের সব অবৈধ কাজ বাইরে ফাঁস হয়ে যেতে পারে। এই আশঙ্কায় নর্টন অ্যান্ডির অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে। সে অ্যান্ডিকে বোঝানোর চেষ্টা করে যে টমি শুধু গল্প বানাচ্ছে এবং তার কথা বিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু অ্যান্ডি হাল ছাড়ে না। সে নর্টনকে হুমকি দেয় যে যদি সে তার মামলা আবার চালু না করে, তাহলে সে নর্টনের সব দুর্নীতি ফাঁস করে দেবে। এই হুমকি নর্টনকে আরও বেশি রেগে তোলে। সে টমিকে তার অফিসে একা ডেকে নেয় এবং জোর করে তাকে সেই খুনের গল্পটা বিস্তারিত বলতে বলে। টমি সরল মনে এলমো ব্লাচের পুরো কাহিনী নর্টনকে শোনায়, যার ফলে প্রমাণ হয়ে যায় যে অ্যান্ডি নির্দোষ। কিন্তু নর্টন তার দুর্নীতি লুকানোর জন্য গার্ড হ্যাডলিকে টমিকে গুলি করে হত্যা করার নির্দেশ করে। টমিকে পালানোর চেষ্টা করার মিথ্যা অজুহাতে খুব ঠান্ডা মাথায় গুলি করে মেরে ফেলা হয়। টমির মৃত্যুতে অ্যান্ডি খুব কষ্ট পায় এবং বুঝতে পারে যে নর্টন তাকে কোনোদিনও শ্যাং থেকে মুক্তি পেতে দেবে না। এরপর নর্টন অ্যান্ডিকে 1 মাস সলিটারি কনফাইনমেন্টে, অর্থাৎ একাকী অন্ধকার সেলে বন্দি রেখে দেয়, যাতে সে ভয় পেয়ে চুপ থাকে। টমি উইলিয়ামসের সেই মর্মান্তিক মৃত্যু এবং নর্টনের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা অ্যান্ডির মনে এক গভীর পরিবর্তন আনে। সে বুঝতে পারে যে ন্যায় বিচার বা মুক্তির জন্য বাইরের কারো সাহায্যের আশা করা একদম বৃথা। তার নিজের মুক্তির পথ তাকে নিজেই তৈরি করতে হবে। একাকী সেলে 1 মাস থাকার পর অ্যান্ডি যখন ফিরে আসে, তখন সে আগের চেয়েও বেশি শান্ত আর ধীরস্থির হয়ে ওঠে, যা তার প্রিয় বন্ধু রেডকে খুব চিন্তায় ফেলে দেয়। রেড ভাবে অ্যান্ডি হয়তো এবার একেবারেই ভেঙে পড়েছে। একদিন অ্যান্ডি রেডের সাথে কথা বলতে গিয়ে একটি অদ্ভুত স্বপ্নের কথা বলে। এক সমুদ্র তীরের কথা, জিহুয়াতানেহো, মেক্সিকোর একটি ছোট শহর, যেখানে সে একটি পুরনো নৌকা ঠিক করে নেবে। সে রেডকেও কথা দেয় যদি সে কখনো প্যারোলে মুক্তি পায়, তাহলে যেন জিহুয়াতানেহোতে আসে। রেডকে সে একটি নির্দিষ্ট জায়গায় একটি পাথর খুঁজতে বলে, যেখানে সে তার জন্য কিছু রেখে যাবে। রেড অ্যান্ডির এসব কথায় ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে অ্যান্ডি হয়তো আত্মহত্যার কথা বলছে। সে বারবার অ্যান্ডিকে বোঝানোর চেষ্টা করে যে আশা একটি বিপজ্জনক জিনিস, যা জেলের ভেতরে মানুষকে পাগল করে তোলে। কিন্তু অ্যান্ডি রেডের কথায় কান দেয় না, বরং সে রেডকে বলে আশা একটি ভালো জিনিস।
হয়তো সেরা জিনিস, আর কোনো ভালো জিনিস কখনো মরে না। এই কথোপকথনটি অ্যান্ডির মুক্তির অদম্য ইচ্ছাকে খুব পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে। ওই রাতেই যখন জেলখানার সকলে ঘুমে আচ্ছন্ন, অ্যান্ডি তার দীর্ঘ 20 বছরের পরিকল্পনার চূড়ান্ত রূপ দিতে শুরু করে। তার হাতে থাকা সেই ছোট পাথর ভাঙার হাতুড়িটি, যা সে রেডের কাছ থেকে নিয়েছিল, তা ছিল তার মুক্তিপথের প্রথম পদক্ষেপ। এখন সেই হাতুড়ির সাহায্যে সে তার দীর্ঘদিনের গোপন সুড়ঙ্গটি সম্পূর্ণ করতে জন্য প্রস্তুত। সেই রাতে যখন বাইরে প্রবল বজ্রপাত আর বৃষ্টির শব্দে শ্যাংশ্যাংকের পরিবেশ থমথমে হয়ে ওঠে, অ্যান্ডি তার দীর্ঘদিনের পরিকল্পনার চূড়ান্ত কাজটি করে ফেলে। সে তার সেলের দেওয়ালে লাগানো বেটি গ্রাবেলের পোস্টারটি সরিয়ে ফেলে। এই পোস্টারটি গত 20 বছর ধরে তার তৈরি করা গোপন সুড়ঙ্গটিকে সকলের চোখ থেকে লুকিয়ে রেখেছিল। প্রায় 20 বছর ধরে সেই ছোট পাথর ভাঙার হাতুড়ি দিয়ে সে একটু একটু করে জেলের পাথরের দেওয়াল ক্ষয় করে একটি সুড়ঙ্গ তৈরি করেছিল। এখন সেই সুড়ঙ্গটি প্রায় 200 মিটার অর্থাৎ প্রায় 660 ফুট লম্বা, যা তাকে নিয়ে যায় জেলের নোংরা নর্দমা ব্যবস্থার দিকে। প্রথমে সে তার পকেট থেকে ওয়ার্ডেন নর্টনের সব অবৈধ হিসাবের খাতা এবং জেলের ইউনিফর্ম সরিয়ে নিজের পোশাক পরিবর্তন করে। তারপর সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে জেলের মূল নর্দমার পাইপে পৌঁছায়। সেই নর্দমাগুলো ছিল অত্যন্ত নোংরা এবং দুর্গন্ধে ভরা। একটি পাইপ ছিল এত সরু যে তাতে ঢোকা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু অ্যান্ডি তার অসাধারণ ইচ্ছাশক্তি দিয়ে সেই সরু পাইপের মধ্যে ঢুকে পড়ে। অনেক কষ্ট আর শারীরিক যন্ত্রণা সহ্য করে সে সেই নোংরা পাইপের মধ্য দিয়ে এগিয়ে যায়। অবশেষে পাইপের অপর প্রান্তে পৌঁছানোর পর সে একটি পাথর দিয়ে পাইপের মুখ ভেঙে ফেলে এবং প্রবল বৃষ্টির জলে নিজের নোংরা শরীর ধুয়ে জেলের বাইরে মুক্ত বাতাসে শ্বাস নেয় এবং দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এক বিজয়ের মুহূর্ত। অ্যান্ডি জেলের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে প্রবল বৃষ্টির মধ্যে উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে তার মুক্তি উদযাপন করে। সে তার সমস্ত পোশাক খুলে 2 হাত তুলে আকাশের দিকে তাকায়, যেন দীর্ঘদিনের বন্দিত্বের পর সে নতুন জীবন লাভ করেছে। পরদিন সকালে শ্যাংশ্যাংকে এক বিরাট হইচই পড়ে যায়। অ্যান্ডির সেল ফাঁকা দেখে ওয়ার্ডেন নর্টন এবং গার্ড হ্যাডলি দুজনেই হতভাগ হয়ে যায়। নর্টন রাগে ফেটে পড়ে এবং অ্যান্ডির ছেলে গিয়ে দেখে বেটি গ্র্যাবেলের পোস্টারটির পেছনে তার তৈরি করা বিশাল সুড়ঙ্গটি। নর্টন অ্যান্ডির ফেলে যাওয়া জুতো এবং তার বাইবেল পায়। বাইবেলের ভেতরের পাতাগুলো কেটে অ্যান্ডি তার পাথর ভাঙার হাতুড়িটি লুকিয়ে রেখেছিল। বাইবেলের ভেতরের একটি পাতায় লেখা ছিল, মুক্তি এর ভেতরেই আছে। এই ঘটনা ওয়ার্ডেনের অহংকারে চরম আঘাত আনে। অন্যদিকে অ্যান্ডি মুক্ত হয়ে জিহুয়াতানেহর পথে যাত্রা করে। সে পূর্ব পরিকল্পিতভাবে নিজের তৈরি করা কাল্পনিক চরিত্র রান্ডাল স্টিফেন্স সেজে নর্টনের অবৈধ অর্থের সমস্ত কাগজপত্র এবং জেলের হিসাবের বই নিয়ে বিভিন্ন ব্যাংকে যায়। সে নর্টনের নামে থাকা প্রায় $3,70,000 তুলে নেয় এবং স্থানীয় একটি পোস্ট অফিসের মাধ্যমে সংবাদপত্রে শ্যাংশ্যাংকের সব দুর্নীতি ফাঁস করে দেয়। খবর পেয়ে পুলিশ শ্যাংশ্যাংকে এসে ওয়ার্ডেন নর্টনকে ধরতে যায়। গার্ড হ্যাডলিকে গ্রেপ্তার করা হয়। নর্টন তার অফিসে ধরা পড়ে এবং অ্যান্ডির ছেড়ে যাওয়া নিরাপদ ভল্টের দিকে তাকিয়ে নিজের পাপের পরিণাম বুঝতে পারে। অবশেষে সে পিস্তল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। কয়েক বছর পর দীর্ঘ 40 বছর শ্যাংশ্যাংকে কাটানোর পর রেডের পরোল মুক্তির অনুমতি মঞ্জুর হয়। জেলের বাইরে এসে সে ব্রুকসের মতো নিজেকে মানিয়ে নিতে সংগ্রাম করে। সে ব্রুকসের মতো আত্মহত্যা করার কথাও ভাবে, কিন্তু অ্যান্ডির দেওয়া আশার কথাগুলো তাকে বাঁচিয়ে রাখে। অ্যান্ডি তাকে যে পাথরের কথা বলেছিল, রেড সেই নির্দিষ্ট মাঠে গিয়ে পাথরটি খুঁজে পায়। পাথরের নিচে একটি ছোট বাক্স ছিল, যার ভেতরে ছিল নগদ কিছু টাকা এবং অ্যান্ডির একটি চিঠি, যেখানে জিহুয়াতানেহতে তার সাথে যোগ দেওয়ার কথা লেখা ছিল। অ্যান্ডির চিঠি পাওয়ার পর রেড আর এক মুহূর্ত দেরি করে না। সে প্যারোলের সব শর্ত ভাঙার ঝুঁকি নেয়, কিন্তু তার হৃদয় বন্ধুর সাথে দেখা করার টানে অস্থির। সে একটি বাস ধরে মেক্সিকো সীমান্তে পৌঁছায়, তারপর একটি ট্যাক্সি নিয়ে জিহুয়াতানেহর দিকে এগিয়ে যায়। এই পুরো যাত্রায় তার মনে শুধু একটাই চিন্তা, প্রিয় বন্ধু অ্যান্ডিকে খুঁজে বের করা। শ্যাংশ্যাংকের সেই অন্ধকার জীবন থেকে বহু দূরে এক নতুন দেশে এক নতুন আশায় রেড তার যাত্রা চালিয়ে যায়। অবশেষে মেক্সিকোর শান্ত সমুদ্র তীর জিহুয়াতানেহতে রেড খুঁজে পায় তার দীর্ঘদিনের প্রিয় বন্ধু অ্যান্ডি ডুফ্রেনকে। অ্যান্ডি একটি পুরনো নৌকা মেরামতের কাজ করছিল, ঠিক যেমনটা সে রেডের কাছে স্বপ্নের কথা বলেছিল। দুই বন্ধুর পুনর্মিলনের দৃশ্যটি ছিল দারুণ আবেগঘন। তারা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে। তাদের চোখে ছিল জীবনের প্রতি নতুন করে জেগে ওঠা আশা এবং
একে অপরের প্রতি এক গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। শ্যাংশ্যাংকের উঁচু প্রাচীরগুলো হয়তো তাদের শরীরকে অনেক বছর ধরে বন্দি করে রাখতে পেরেছিল, কিন্তু তাদের আত্মাকে নয়। তারা দেখিয়েছিল আশা কোনো বিপজ্জনক জিনিস নয়, বরং মানুষের বেঁচে থাকার এবং শেষ পর্যন্ত মুক্তি পাওয়ার একমাত্র উপায়। দ্য শ্যাংশ্যাং রিডেমশন শুধু একটি চলচ্চিত্র নয়, এটি এক অমর গল্প যেখানে মানবাত্মার জয়, ধৈর্য, আশা এবং বন্ধুত্বের মহিমা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমাটা প্রমাণ করে যে অন্ধকারতম সময়েও আশা আমাদের আলো দেখাতে পারে এবং সত্যিকারের স্বাধীনতা বাইরের কোনো দেওয়াল দিয়ে বন্দি করা যায় না, তা থাকে আমাদের মনের গভীরে। এই গল্পের মাধ্যমে আমরা বুঝি মুক্তি কেবল শারীরিক নয়, মনেরও হয়।